আমরা আজকে যেটা করব সেটা হলো পরমাণুর নিউক্লিয়াস। তা পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ইংরেজিতে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। তাই তেজস্ক্রিয়তা কি না, কিছু কিছু পদার্থ রয়েছে বা কিছু কিছু মৌল রয়েছে, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম, এই সমস্ত মৌলগুলো মানে তেজস্ক্রিয় মৌল বলে যেগুলো আমরা জেনেছিলাম পর্যায় সারণী চ্যাপ্টারে। এই সমস্ত মৌলগুলো না, এগুলো ভারী মৌল, মানে এদের ভর সংখ্যা অনেক বেশি, তাই এগুলো ভারী মৌল। এই যে মৌলগুলো রয়েছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, রেডন, ঠিক আছে, এই সমস্ত মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে, মানে আমাদের কিছুই করতে হবে না, এই মৌলটা যদি এখানে রেখে দিই তাহলে এখান থেকে একা একাই অটোমেটিক, ঠিক আছে, নিজে নিজেই স্বতঃস্ফূর্ত মানে কি নিজে নিজেই এর থেকে একা একাই একটা অদৃশ্য রশ্মি নির্গত হয়। ঠিক আছে, তাহলে এই ভারী মৌলগুলো থেকে কি নির্গত হয় না, একটা অদৃশ্য রশ্মি নির্গত হয়। এবং এই যে মৌলগুলো এগুলো রূপান্তর হয়ে যায়, মানে ইউরেনিয়াম ছিল সেখান থেকে এটা অন্য কিছু হয়ে গেল, প্লুটোনিয়াম হয়ে গেল বা থোরিয়াম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই মৌলগুলো ভেঙে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়ে যায় এবং এখান থেকে একটা অদৃশ্য রশ্মি নির্গত হয়। আর এই যে রশ্মিগুলো নির্গত হচ্ছে, এই রশ্মিগুলো কি করে না, এই রশ্মিগুলো ধাতব ধাতব পাতকে ভেদ করে চলে যেতে পারে। কোনো ধাতুর পাত রয়েছে তাকে ভেদ করে এই পিঠ থেকে ও পিঠে চলে যেতে পারবে। ঠিক আছে, আর কি ধর্ম রয়েছে না, এই রশ্মিগুলো গ্যাসকে আয়নিত করে দেবে। মানে ধর কোনো গ্যাস রয়েছে H2, তাকে ভেঙে H2 হাইড্রোজেন গ্যাস বা O2 অক্সিজেন গ্যাসকে ভেঙে O2 মাইনাস আয়নে পরিণত করে দিল, কার্বন ডাইঅক্সাইডকে আয়নে পরিণত করে দিল। ঠিক আছে, মানে গ্যাসকে ভেঙে সেটাকে আয়ন বানিয়ে দেবে। ঠিক আছে, এই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা রয়েছে এই সমস্ত রশ্মিগুলো, যে রশ্মিগুলো এখান থেকে নির্গত হচ্ছে। আর কি না, এই যে রেডিও অ্যাক্টিভ মৌলগুলো, এগুলো চাপ, তাপ, উষ্ণতা, বাইরের বিভিন্ন রাসায়নিক পদার্থ এইগুলোর দ্বারা কখনো নিয়ন্ত্রিত হয় না। এইগুলোর কোনো প্রভাব ফেলতে পারে না এর উপর, এই একা একাই এর থেকে অদৃশ্য রশ্মিগুলো নির্গত হবে। ঠিক আছে, তাহলে এই যে তেজস্ক্রিয় পদার্থ, যেগুলো তেজস্ক্রিয় মৌলগুলোর নাম বললাম, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডন, প্লুটোনিয়াম, এই সমস্ত মৌলগুলো থেকে এই যে একটা অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে, এই রশ্মি নির্গত হওয়ার ঘটনাকেই বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। আর যে সমস্ত মৌল থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয় তাকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌলের নাম কি হবে? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম, রেডন। ঠিক আছে, আর যে সমস্ত রশ্মিগুলো তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হচ্ছে সেই রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। কি রশ্মি বলা হয়? তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ রে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম না, তেজস্ক্রিয়তা মানে এর অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। যে সমস্ত মৌল থেকে অদৃশ্য রশ্মি নির্গত হয় তাদের বলা হয় তেজস্ক্রিয় মৌল, আর যে রশ্মিগুলো নির্গত হচ্ছে তাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি। তা এই যে অদৃশ্য রশ্মিগুলো নির্গত হচ্ছিল যাকে বলছিলাম তেজস্ক্রিয় রশ্মি, এই তেজস্ক্রিয় রশ্মি কি বললাম ধাতব প্লেটের কেউ ভেদ করে চলে যায়, ফটোগ্রাফিক ফিল্মের উপর এফেক্ট ফেলে। ঠিক আছে, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হচ্ছে, এখানে দেখা গেছে যে 3 ধরনের রশ্মি নির্গত হয়। মানে এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে 3টে রশ্মি থাকে। এই যে রশ্মিটা নির্গত হচ্ছে, রশ্মির মধ্যে কয় ধরনের রশ্মি থাকে? 3টে। একটাকে বলা হয় আলফা রশ্মি, একটাকে বলা হয় বিটা রশ্মি, আর একটাকে বলা হয় গামা রশ্মি। আলফা, বিটা এবং গামা, এই 3টে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাহলে এই আলফা, বিটা, গামা, এই 3টে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলো, এই যে রশ্মিগুলো, আলফা রশ্মির ধর্ম কিরকম, বিটা রশ্মির ধর্ম কিরকম বা গামা রশ্মির ধর্ম কিরকম, সেটা আমাদের এখন জানতে হবে। তাহলে আলফা রশ্মি কি কি কিরকম ধর্ম, এটা কিরকম কিরকম কণা নিয়ে তৈরি, বিটা রশ্মি কেমন কেমন ধর্ম রয়েছে, গামা রশ্মি কেমন কেমন ধর্ম রয়েছে, সেটা জানার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন। তাহলে আমরা রাদারফোর্ডের পরীক্ষাটা এখন দেখব, যে কিভাবে তিনি বুঝলেন যে আলফা রশ্মির কেমন ধর্ম, বিটা রশ্মির কেমন ধর্ম, গামা রশ্মির কেমন ধর্ম। ঠিক আছে, তিনি কি পরীক্ষা করেছিলেন না, রাদারফোর্ড কি করেছিল না, এখানটায় আমাদের একটা নিরুদ্ধ চেম্বারে এখানে ধর একটা আমাদের তেজস্ক্রিয় মৌল রেখে দিয়েছিল ইউরেনিয়াম বলে একটা তেজস্ক্রিয় মৌল রেখে দিয়েছে, আর সামনে একটা তড়িৎ ক্ষেত্র বানিয়েছিল যার একটা দিকে ছিল মাইনাস আধানযুক্ত কোনো, আর একটা দিকে ছিল প্লাস প্রান্ত। মানে এখানটায় কি রয়েছে, মানে সমস্ত ঋণাত্মক আধান রয়েছে, আর এই দিকটা হলো ধনাত্মক আধান রয়েছে, এরকম একটা তড়িৎ ক্ষেত্র বানিয়েছিল। মানে এখানে একটা পর্দা মতো কিছু একটা রেখেছিল।
তাহলে এই তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছিল। এবার এই তেজস্ক্রিয় রশ্মিগুলো যখন আসলো তখন দেখা গেল যে কিছু কিছু তেজস্ক্রিয় রশ্মি এই মাইনাসের দিকে বেঁকে গিয়ে এখানটায় যাচ্ছে, কিছু কিছু তেজস্ক্রিয় রেখা দেখা হলো প্লাসের দিকে বেঁকে গিয়ে এখানে গিয়ে পৌঁছচ্ছে, আর কিছু কিছু তেজস্ক্রিয় রশ্মি দেখা গেল সোজা চলে যাচ্ছে, কোনো দিকে বিক্ষিপ্ত হচ্ছে না। তাহলে এই যে যে রশ্মিগুলো দেখ মাইনাসের দিকে বেঁকে গেল, তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে মাইনাসের দিকে আকর্ষণ কারা করবে, প্লাসটা আকর্ষণ করবে নিশ্চয়। তাহলে মাইনাসের দিকে যে রশ্মিগুলো বেঁকে গেল সেই রশ্মিগুলো নিশ্চয়ই কি রয়েছে, সেই রশ্মিগুলো আসলে কি প্লাস বা ধনাত্মক আধানযুক্ত, তাই এটা মাইনাসের দিকে বেঁকিয়ে গেছে। এই রশ্মিগুলোর নাম দেওয়া হলো আলফা রশ্মি। আর যে রশ্মিগুলো প্লাসের দিকে বেঁকে গেছে সেই রশ্মিগুলোর মধ্যে কি রয়েছে, নিশ্চয়ই মাইনাস রয়েছে, তাই প্লাস মাইনাস আকর্ষণ হয়ে চলে এসেছে। তাই এই ঋণাত্মক আধানযুক্ত রশ্মিকে নাম দেওয়া হলো বিটা রশ্মি। আর যে রশ্মিগুলো সোজা চলে গেছে তাদের কোনো বিক্ষেপণ হয়নি সেগুলো কি নিস্তড়িত, তার মধ্যে প্লাস আধানও নেই মাইনাস আধানও নেই, সেই রশ্মিগুলোর নাম দেওয়া হলো গামা রশ্মি। তাহলে এই রশ্মি কয় প্রকার, 3 প্রকার, আলফা বিটা এবং গামা। তাহলে আলফা মানে কি ধনাত্মক কণার স্রোত, বিটা মানে কি ঋণাত্মক কণার স্রোত বা ইলেকট্রনের স্রোত, আর গামা মানে কি নিস্তড়িত, এখানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক কণা নেই। ঠিক আছে, তাহলে আলফা মানে কি প্রোটন, প্লাস মানে তো প্রোটনের স্রোত, বিটা মানে কি ইলেকট্রনের স্রোত, আর গামার মধ্যে নিস্তড়িত। ঠিক আছে, এটাই হলো রাদারফোর্ডের পরীক্ষা। এবার কি করতে হবে না, আমাদের এই আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে তুলনা করতে হবে। আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কি কি ধর্ম রয়েছে। মানে এটা আলফা রশ্মি, এখানে বিটা রশ্মি, এটা এখানে গামা রশ্মি। তাহলে আমরা আলফা রশ্মি পড়লাম এটা কি ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, বিটা রশ্মি কি ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, আর গামা রশ্মি কি নিস্তড়িত, এর কোনো আধানই নেই, তাই তো এটা কি নিস্তড়িত। এই যে আলফা রশ্মিটা রয়েছে এটা ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত বললাম। তাহলে ধনাত্মক আধান মানে কি, কি কণার স্রোত, এটা হলো হিলিয়াম আয়নের স্রোত, He2+, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, সেই হিলিয়াম He, হিলিয়ামের সঙ্গে হিলিয়াম He, আর এটা 2+, মানে আয়ন O2 মাইনাস যেরকম হয়, ঠিক আছে সেরকম। তাহলে হিলিয়াম কণার স্রোত, তাহলে আলফা কণাটা কি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত, আর বিটা রশ্মিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোত, আর গামা রশ্মি হলো নিস্তড়িত, এর কোনো আধান নেই। ঠিক আছে, এই যে আলফা রশ্মি এর আধান কত হবে, আলফা বিটা গামা রশ্মির আধান, না আলফা রশ্মির আধান দেখ হিলিয়াম যেটা রয়েছে হিলিয়ামের আধান কত 2+, না তার মানে কত 2, তাহলে এই আলফা রশ্মির আধান কত হবে 2 একক। ঠিক আছে, তাহলে আলফা রশ্মির আধান কত 2 একক, দুটো প্লাস রয়েছে তাই 2 একক। বিটা রশ্মি একটা ইলেকট্রন, ইলেকট্রনের আধান কত 1, তাই 1 একক। ঠিক আছে, কিন্তু ইলেকট্রনের চিহ্ন কি হয় মাইনাস, তাই -1 একক বলা হয়। ঠিক আছে, আর গামা রশ্মির আধান কত হবে 0, গামা রশ্মির তো কোনো আধানই নেই, নিস্তড়িত, আধান 0। ঠিক আছে, তাহলে দেখ আমরা কি জানি একটা ইলেকট্রন বা একটা প্রোটনের আধান কত, একটা ইলেকট্রন বা একটা প্রোটনের আধান কত মনে আছে 1.6 × 10⁻⁹ কুলম, তাই তো। তাহলে আলফা রশ্মির আধান কত হবে 2 একক বললাম, কুলম্বে কত হবে, একটা প্রোটন হলে কত হতো 1.6 × 10⁻⁹ কুলম, এখানে আলফা রশ্মি কয় একক আছে 2 একক, তাহলে 2 একক কত হবে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে 2 হককে 2, 6 2 12 2 হাতে 1 লাখ, 2 হককে 2 1 3, 3.2 × 10⁻⁹ কুলম। ঠিক আছে, তাহলে একটা আলফা রশ্মির আধান কত একক 2 একক, 2 একক মানে কত কুলম 1 একক মানে কয় কুলম হয়, একটা ইলেকট্রন বা একটা প্রোটনের আধান কত 1.6 × 10⁻⁹ কুলম, না জানিস এটা সেটা সবাই, আগের বারও ছিল এইবারও চালতরিতের চ্যাপ্টারে পড়িয়েছি। তাহলে 2 একক মানে কত কুলম হবে 2 × 1.6 × 10⁻⁹ কুলম, তাহলে 3.2 × 10⁻⁹ কুলম। একটা বিটা রশ্মির আধান কত 1 একক, তাহলে বিটা রশ্মির আধান কত 1 একক, তাহলে এটা কুলম্বে কত হবে 1 মানে কত 1.6 × 10⁻⁹ কুলম, আর গামা রশ্মির তো কোনো আধানই নেই 0। ঠিক আছে, ভর, আলফা রশ্মির ভর কত, না আলফা রশ্মির ভর হলো সব থেকে বেশি। ঠিক আছে, আলফা রশ্মির ভর কি না সব থেকে বেশি, কত একক না 4 একক, আলফা রশ্মির ভর কত হয় 4 একক, মানে হিলিয়াম কণা না, হিলিয়ামের ভর সংখ্যা হলো 4, তাহলে আলফা রশ্মির ভর কত হবে 4 একক। ঠিক আছে, আলফা রশ্মির আধান 2 একক, আলফা রশ্মির ভর কত হবে 4 একক। বিটা রশ্মির ভর কত হবে, বিটা রশ্মির ভর প্রায়
প্রায় নেই বললেই চলে, ঠিক আছে, প্রায় নেই বললেই চলে, ঠিক আছে। আর গামারস্যের ভর কত হবে? গামারস্যের ভর প্রায় নেই, কিচ্ছু নেই, শূন্য একদম গামারস্যের ভর, ঠিক আছে। তাহলে ভর কার বেশি? আলফা রশ্মির সব থেকে বেশি, তারপরে বিটা রশ্মি, তারপরে কি গামা রশ্মি। তাহলে যদি ভরের ক্রমে সাজাতে বলি তাহলে আলফার সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে হলো গামা। পরীক্ষায় আসতে পারে যে কার ভর বেশি কার ভর কম, তার ক্রম অনুযায়ী সাজাও। তাহলে আলফা রশ্মির ভর সব থেকে বেশি 4 একক, বিটা রশ্মির একটু মানে প্রায় নেই বললেই চলে, সামান্য আছে, আর গামা রশ্মির নেই একদম, ঠিক আছে। এবার হলো ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে কি বললাম না, এই যে এই রশ্মিগুলো রয়েছে, আমরা কি বললাম না এই রশ্মিগুলো ভেদ করে চলে যেতে পারে, তাই তো, কোনো ধাতুর পাতকে ভেদ করে চলে যেতে পারে। তাহলে এই ভেদন ক্ষমতা কার কেমন? আলফা রশ্মির কি দেখ, আলফা রশ্মি দেখ প্রচুর ভর বেশি, অনেক ভর বেশি। তাহলে যে জিনিসটার ভর বেশি সে কি বেশি স্পিডে যেতে পারবে? তাই একটা জিনিসের যদি ভর বেশি হয়, একজন যদি মোটা সোটা মানুষ হয় তাহলে সে কি বেশি জোরে দৌড়াতে পারবে? পারবে না। তাহলে ভর যদি বেশি হয় তাহলে বেশি স্পিডে যেতে পারবে না, তাহলে ভেদ করেও যেতে পারবে? পারবে না যেতে। তার মানে এর ভেদন ক্ষমতা কি? কম। ভেদন ক্ষমতা কি? কম, মানে ভেদন ক্ষমতা নেই বললেই চলে, খুব সামান্য, খুবই কম, মানে আছে খুবই কম। আর বিটা রশ্মি কি? ভর সামান্য রয়েছে, তাই এর ভেদন ক্ষমতা কি হবে? এর থেকে একটু বেশি হবে, মানে এর থেকে এটা বেশি ভেদ করে যেতে পারবে। আর এর তো ভর নেই, একদম শূন্য ভর, শূন্য ভর হলে কি হবে? একদম বিশাল স্পিডে চলে যাবে, গিয়ে কি করে ভেদ করে চলে যাবে, তাই তো। তাহলে ভেদন ক্ষমতা সব থেকে কম কার? আলফা রশ্মির সব থেকে কম। তার থেকে একটু ভেদন ক্ষমতা বেশি রয়েছে কার? বিটা রশ্মির। আর গামা রশ্মির ভেদন ক্ষমতা কি? সবচেয়ে বেশি। তাহলে পরীক্ষায় আসবে কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। ভেরি 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 ইম্পর্টেন্ট। তো বলবে ভেদন ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও আলফা বিটা গামা রশ্মিকে। তাহলে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে কার? বিটার, তারপরে কার? আলফার, ঠিক আছে। গামা রশ্মির সব থেকে বেশি, তারপরে কি? বিটা, তারপরে কি? আলফা। তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ এর ভর নেই, মানে কি বিশাল স্পিডে ভেদ করে চলে যাবে। এর ভর সামান্য রয়েছে, তাহলে এটাও ভেদ করে যেতে পারবে। তাহলে আর আলফা রশ্মির কি না, ভর অনেক বেশি, তাই এটা ভেদ করে যেতে পারবে না সহজে, তাহলে এর ভেদন ক্ষমতা কি? কম, ঠিক আছে। ভেদন ক্ষমতার কম বুঝেছিস, পরীক্ষায় আসবে কিন্তু ভেদন ক্ষমতার কম। এরপরে গ্যাসকে আয়নিত করতে পারে। আমরা বললাম না এই যে রশ্মিগুলো রয়েছে, এই রশ্মিগুলোর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা রয়েছে, গ্যাসকে আয়নে পরিণত করার ক্ষমতা রয়েছে। তাহলে গ্যাসকে আয়নে পরিণত করার ক্ষমতা সব থেকে বেশি কার? আলফা রশ্মি, তারপরে কার? বিটা রশ্মি, তারপরে কার? গামা রশ্মি। উল্টো, এটা এটা মনে রাখবি, ঠিক আছে। তাহলে আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে কার বেশি? বিটা, তারপরে হলো একদমই নেই গামা রশ্মি, ঠিক আছে। তাহলে এটার যদি ক্রম অনুযায়ী সাজাই তাহলে কি হবে? আলফার সব থেকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বেশি, তারপরে কার? বিটা, তারপরে কার? গামার, ঠিক আছে। তাহলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কার বেশি? আলফা, তারপরে বিটা, তারপরে গামা। তাহলে এই যে আলফা বিটা গামা রশ্মি, এদের তুলনামূলক আলোচনা আমাদের হয়ে গেল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিধন ক্ষমতার ক্রম, গ্যাসকে আয়নিত করার ক্রম পরীক্ষায় আসবেই আসবে। তারপরে এর ভর কত? আলফা রশ্মির ভর কত? 4 একক, আধান কত? 2 একক। বিটা রশ্মির ভর আধান কত? -1 একক, এর ভর নেই, ঠিক আছে, ভর শূন্য। আলফা রশ্মি মানে হিলিয়াম কণা স্রোত, এইগুলো শর্ট প্রশ্ন সব পরীক্ষায় আসবে। এই চ্যাপ্টারে এই যে এইটা পড়ালাম এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, প্রতিটা জিনিস শর্ট প্রশ্ন, ঠিক আছে, এখান থেকে শর্ট প্রশ্ন দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো তেজস্ক্রিয় সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয় সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা কি না, একটা ধর তেজস্ক্রিয় মৌল রয়েছে, এই যে তেজস্ক্রিয় মৌলটা রয়েছে, এই তেজস্ক্রিয় মৌল থেকে কি হচ্ছে না, তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে। এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়া মানে কি বুঝলাম আমরা? তেজস্ক্রিয় রশ্মি মানে আলফা কণা নির্গত হতে পারে, বা বিটা রশ্মি নির্গত হতে পারে, বা গামা রশ্মি নির্গত হতে পারে। তাহলে আলফা রশ্মি নির্গত হওয়া মানে কি? হিলিয়াম কণা বেরিয়ে যাচ্ছে। একটা হিলিয়াম কণার ভর কত? 4 একক, আধান কত? 2 একক। ধর একটা মৌল ছিল তেজস্ক্রিয় মৌল, সেখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল। আলফা কণা বেরিয়ে যাওয়া মানে কি হলো? ওর আধান 2 কমে গেল, তাই তো। আলফা রশ্মি বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে কি আধান 2 কমে যাচ্ছে, আবার ভর কত কমে যাচ্ছে? 4 কমে যাচ্ছে, তাই তো। আবার একটা বিটা রশ্মি নির্গত হয়ে যাওয়া মানে কি? বিটা রশ্মি মানে ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে বিটা রশ্মি থেকে কি বেরিয়ে চলে যাচ্ছে? ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে। আলফা রশ্মি মানে ইলেকট্রন, আলফা রশ্মি মানে বেরিয়ে চলে যাওয়া মানে কি? হিলিয়াম কণা চলে যাচ্ছে। বিটা রশ্মি মানে ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে কি? কোনো তেজস্ক্রিয় মৌল রয়েছে, তার থেকে পরমাণুগুলো বিঘটন হয়ে যাচ্ছে। বিঘটন মানে কি? পরমাণুগুলো বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে কোনো মৌল রয়েছে, তার থেকে পরমাণুগুলো বেরিয়ে চলে যাচ্ছে।
এই যে ঘটনা এটাকেই বলা হয় তেজস্ক্রিয় সক্রিয়তা বা তেজস্ক্রিয়তা। তাই তো 1 সেকেন্ড সময়ের মধ্যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যতগুলো পরমাণু বেরিয়ে চলে যাচ্ছে, তাই তো, বা যতগুলো আধান বেরিয়ে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় কি তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় সক্রিয়তা। ঠিক আছে, তেজস্ক্রিয় সক্রিয়তা। ঠিক আছে, তেজস্ক্রিয়তা না, ঠিক তেজস্ক্রিয় সক্রিয়তা বলা হয়। ঠিক আছে, এর এসআই পদ্ধতি কক হলো বেকারেল আর সিজিএস পদ্ধতি কক হলো কুড়ি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আসে তেজস্ক্রিয় সক্রিয়তা আর এসআই পদ্ধতি কক কি বেকারেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বয়েকার কায়াকার রয়কার ল বেকারেল আর সিজিএস পদ্ধতি কক হলো কুড়ি কয়স্য রয়স্যি। এছাড়াও আরো একক আছে রাদারফোর্ড। ঠিক আছে, তেমন কিছু না। আর এই তেজস্ক্রিয় মৌলের বৈশিষ্ট্যগুলো কি, আমরা তো এর আগেই বললাম বৈশিষ্ট্যগুলো, যে এটার থেকে অদৃশ্য রশ্মি নির্গত হতে হবে, এটা কোনো চাপ তাপ উষ্ণতা রাসায়নিক পদার্থ দ্বারা কোনো প্রভাব ফেলে না এর উপর, এগুলো রয়েছে এর বৈশিষ্ট্যগুলো। আরেকটা যেটা মূল বৈশিষ্ট্য, এই যে তেজস্ক্রিয় ঘটনাটা, মানে এই যে আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি নির্গত হচ্ছে, এই যে ঘটনাটা, এটা পরমাণুর নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরমাণুর বাইরে যে ইলেকট্রন মহল রয়েছে তার দ্বারা কোনো প্রভাব নেই। আমরা জানি কি একটা পরমাণুর কটা অংশ রয়েছে, আমরা জানি পরমাণুর দুটো অংশ, জানিস সবাই নিশ্চয়। এই যে একটা পরমাণুর মাঝখানে কি থাকে না, প্রোটন আর প্রোটন থাকে আর নিউট্রন থাকে, মানে প্রোটন মানে প্লাস আধানযুক্ত আর নিউট্রন মানে নিস্তরী। এটাকে একত্রে কি বলা হয় নিউক্লিয়াস। আর এর চারিদিকে বিভিন্ন কক্ষপথে কারা ঘুরছে না, ইলেকট্রনগুলো ঘুরছে, তাই তো, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, জানি আমরা। তাহলে এই যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয় ঘটনাটা কি না, এই নিউক্লিয় ঘটনা, এটা বাইরে ইলেকট্রনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে কোনো মৌল থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে, ধর প্রোটন বেরিয়ে, বিটা রশ্মি বেরিয়ে যাচ্ছে বা আলফা রশ্মি বেরিয়ে যাচ্ছে বা গামা রশ্মি বেরিয়ে যাচ্ছে, এই যে রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে এটা কার জন্য হচ্ছে, একটা পরমাণুর মাঝখানে যে নিউক্লিয়াস রয়েছে যেখানে প্রোটন নিউট্রন রয়েছে তার থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরীক্ষায় প্রশ্ন আসে যে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলে, পরীক্ষায় যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তখন কিন্তু এই প্রশ্নটা আসে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তেজস্ক্রিয় ঘটনাটা একটা নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা যখন এরপর আমরা ভর ত্রুটি পড়াবো তখন আরো ভালো করে দেবো এই ব্যাখ্যাটা। ঠিক আছে, এখন মোটামুটি একটা ধারণা দিলাম যে একটা পরমাণুর মাঝখানে রয়েছে নিউক্লিয়াসে কি থাকে প্রোটন নিউট্রন, আর চারিদিকে বিভিন্ন কক্ষপথে কারা ঘরে ইলেকট্রন। তাহলে এই যে আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি নির্গত হয়ে যাচ্ছে, সেটা কোথার থেকে নির্গত হচ্ছে, সেটা কিন্তু নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে, মানে যেখানে প্রোটন নিউট্রন রয়েছে। এর সঙ্গে এই যে এই রশ্মিগুলো নির্গত হচ্ছে, এর সঙ্গে বাইরের যে ইলেকট্রন তার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে দেখ একটা পরমাণু রয়েছে, তার থেকে একটা আলফা রশ্মি বেরিয়ে চলে গেল। তাহলে আলফা রশ্মি বেরিয়ে চলে যাওয়া মানে কি, এর থেকে দুটো আধান কমে গেল, ভরও 4 কমে গেল। তাহলে দুটো আধান যদি কমে যায়, ভরও যদি 4 কমে যায়, তাহলে সেটা কি আর ওই মৌল থাকবে মৌল না অন্য মৌল হয়ে যাবে, অন্য একটা মৌলে রূপান্তরিত হয়ে যাবে। যদি ভরই 4 কমে যায়, আধানই 2 কমে যায়, তাহলে কি সেটা আর ইউরেনিয়াম থাকবে, অন্য কিছু হয়ে যাবে। তাহলে কি হবে, আলফা রশ্মি একটা মৌল রয়েছে সেখান থেকে একটা আলফা রশ্মি বেরিয়ে গেল, তাহলে সেটা কিসে পরিণত হবে সেটা আমরা পড়বো। আবার একটা মৌল রয়েছে সেখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়ে গেল, তাহলে সেটা কিসে পরিণত হবে আমরা সেটা পড়বো। ঠিক আছে, আবার গামা রশ্মি নির্গত হলে সেটা কি হবে সেটা আমরা পড়বো। পরীক্ষায় এই প্রশ্ন ভীষণ আসে যে একটা মৌল রয়েছে সেখান থেকে আলফা রশ্মি নির্গত হয়ে গেল একটা, তাহলে সেটা এখন কিসে পরিণত হলো। একটা মৌল রয়েছে সেখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়ে গেল, সেটা এখন কিসে পরিণত হলো। একটা গামা রশ্মি নির্গত হয়ে গেল একটা মৌল থেকে, তাহলে সেটা কি হলো, এটা আমাদের জানতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট এটা।